আসবে। ওর ফোনটা এগিয়ে দিল নিঃশব্দে। মেহেরিশ ফোন হাতে নিয়ে রিয়ার নম্বরে কল দিল। তবে দুর্ভাগ্যবশত কলটি দিতে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো ওপাশ থেকে। দ্য ফোন ইউ হ্যাভ ডায়াল ইজ কারেন্টলি আনরিচেবল, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। মেহেরিশ মুখে চিন্তা সাপ বলে অমনি ফোন নামিয়ে আসবের দিকে তাকিয়ে বলল, অফ, ফোন সুইচ অফ। এখন কি করব? আসবে চিন্তিত মুখে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, শোন, ভয় পাস না, কিছু একটা উপায় বের হবেই। তাছাড়া এটা ততটা ইম্পর্টেন্ট না, পারবি। অর্ধরাত্রি ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে সময়। অপ্রতিরোধ চলমান বার্তা। বিছানায় এপাশ ওপাশ করছে মেহেরিশ। সেই তখন থেকে চোখের পাতা বিন্দুমাত্র ঘুম নেই। প্রতিটি নিঃশ্বাসে একটাই ভাবনা, পূর্ব। চোখের পাতা বন্ধ করলে এই বুঝি লোকটা এসে বলো চল আমার সঙ্গে। বিনিময় ও কপট রাগ দেখিয়ে বলল, আমি যাব না আপনার সঙ্গে পূর্ব ভাই। যাতে লোকটা উল্টো রেগে গিয়ে ওকে সোজা কাঁধে তুলে নিবে প্রতিবারের মতোই। বুকের মধ্যেই এক ধরনের চাপা কষ্ট, ভয় আর অস্থিরতা নিয়ে আসবের দিকে পাশ ঘুরল মেহেরিশ। আজ আসবের সঙ্গে ঘুমিয়েছেও। আসবেও ঘুমিয়েছিল। কিছু বলবি? শোন না, ওনাকে একটা কল দিয়ে দে না প্লিজ। ওনাকে মানে কাকে? হুড়ো মাইয়া ওঠ। আমার চিন্তায় ঘুম হচ্ছে না আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস, ওঠ বলছি। বলে ধাক্কা দিল মেহেরিশ। এত ঘুম চোখে বলল কোনো রকম, তুই দে না বোন তোর জামাইকে কল। আমায় কেন টানতাসিস মাঝে? এমন করিস না, আমার না কেমন যেন লাগছে, মনে হচ্ছে উনি ঠিক নেই। আসবে এবার উঠে বসলো পুরোপুরি। বলো আচ্ছা দিচ্ছি। বলে পূর্বের নাম্বার দিয়ে ফোন লাউড স্পিকারে দিল। ও তবে দুজনের মুখেই ফ্যাকাশে হয়ে এলো ফোন সুইচ অফ কথাটা শ্রবণ হতেই। আসবে এবার মেহেরিশের দিকে তাকালো, আরেকবার স্ক্রিনের দিকে তাকিয়ে বলো, নেটওয়ার্ক সমস্যা হতে পারে। মেহেরিশ চিন্তিত হয়ে বলল, সাব্বির ভাইকে একটা কল দিয়ে জিজ্ঞেস করবি উনি বাড়িতে আছে কি না। আসলে তখন হঠাৎ করে একটা ফোন আসলো, এরপর থেকে উনি কেমন শক্ত হয়ে গেল আর আমাকে এখানে দিয়ে গেল, কিছুই বলেও গেল না যাওয়ার সময়। আসবে একটু ভেবে বলল, আমার কাছে তো সাব্বির ভাইয়ের নাম্বার নাই রে, এটা তো নিউ ফোন, আগে সব কন্টাক্ট হারিয়ে গেছে। তবে তুই যেহেতু বলছিস, আমি তন্ময় ভাইকে একটা কল করে দেখব। মেহেরিশ হঠাৎ চোখ সরু করে আসবের দিকে তাকালো, বলল সহসা, বাবা, সাব্বির ভাইয়ের নাম্বার নিয়ে অথচ তন্ময় ভাইয়ের নাম্বার ঠিকই রেখে দিয়েছিস, দারুণ। আসবে আমতা আমতা করে মুখ লুকানোর ফোন দিয়ে আঁটল, তবে ব্যর্থ হলো। বলো চোরা মুখে, ও আর কি, রয়ে গেল ভুল করে। হয়েছে হয়েছে, ওসব বুঝি, তো আর কতদিন এভাবে নিজের মধ্যে রাখবি বলেছিস কোনো দিন? আসবে সঙ্গে সঙ্গে গম্ভীর গলা নামিয়ে প্রত্যুত্তর করল, তুই পাগল, ভাইয়া জানলে আমায় তো জ্যান্ত পুঁতে ফেলবে। এই ভয় নিয়ে আবার প্রেমে পড়েছিস কিভাবে তুই? ভয় না রে, ভাইকে চিনিস না তুই, যদি জানতে পারে তাহলে কি করবে আল্লাহ জানে। মেহেরিশ এবার পুরোপুরি সিরিয়াসে আসবের মুখের দিকে চেয়ে বলল, তুই ভালোবাসিস তন্ময় ভাইকে? তো বলবি ওনাকে। এখানে তো ভাই এসেছে কোথা থেকে, আর উনি জানলে বা কি? ভালোবাসা কি পাপ, অন্যায়? আসবে একটু ইতিহস্ত করে তন্ময়ের নাম্বারে কল দিল। প্রথমবার রিং হয়ে কেটে গেল, দ্বিতীয়বার রিং হতে রিসিভ হলো ফোনটা। ঘুম জড়ানো বিরক্ত গলায় ওপাশ থেকে তন্ময় বলে উঠল, আহা সাব্বির, আরেকবার ফোন দিয়ে দেখ, সোজা বাড়িতে গিয়ে শালা আজ তোর সম্পদ কেটে দিয়ে আসবো। আসবে চোখ কপালে তুলে চমকে উঠল, তড়িঘড়ি করে কাশির ভঙ্গি করে বলল, তা তন্ময় ভাই, আমি আসবে বলছি। তন্ময় তড়াক করে ঘুম থেকে জেগে উঠল পুরোপুরি। নাম্বার না দেখেই ধরে নিয়েছিল সাব্বির ফোন করছে। আসলে সাব্বির অনেকক্ষণ ধরেই একটা তুচ্ছ বিষয় নিয়ে বিরক্ত করছিল তাকে, তাই এই কড়া ভাষায় রিয়াক্ট করেছে ও।
লজ্জায় জড়সড় হয়ে তন্ময় বলে, ও আসবে? সরি, আমি আসলে ভাবছিলাম সাব্বির ফোন করেছে, খুব বিরক্ত করছিল অনেকক্ষণ ধরে। আসবে হালকা হেসে বলল, ইটস ওকে তন্ময় ভাই, বুঝতে পারছি। আসলে আপনাকে একটা দরকারে ফোন করেছি। বলো, শুনছি। ঘুম জড়ানো কণ্ঠে ফোনের ওপাশ থেকে তন্ময়ের আওয়াজ ভেসে এলো। তন্ময়ের কণ্ঠ শুনে আচমকা গা শিওরে উঠল আসবিয়ান। বুকটা ধরাস করে কেঁপে উঠল মেয়েটার। অবচেতন বুকে হাত দিয়ে বসে পড়ল খাটের কিনারায়। মুহূর্তেই স্বপ্নের দুনিয়ায় বিচরণ করছে মেয়েটা। ওদিকে মেহেরিশ বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে। আসবিয়া ধ্যান ফিরে আসে। ফিরে তন্ময় বলা প্রশ্নে, কি হলো? কি মানে ভাইয়া, আপনি কি জানেন পূর্ব ভাই কোথায়? ও পাশে হঠাৎ নিস্তব্ধতা। তারপরে একটু দম নিয়ে তন্ময় বলল, পূর্ব এখন কোথায় আছে সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। কেন, কিছু হয়েছে কি? আসবিয়া তড়িঘড়ি করে নিজেকে গুছিয়ে নিল। জবাবে বলল, না না, এমনি। ও ঠিক আছে, আর কিছু বলবে? না মানে, হ্যাঁ মানে শুনুন। বলার আগে ফোনে ডিসপ্লেতে ভেসে উঠল কল এন্ড। আসবিয়া রেগে উঠল রাগে। গজরাতে গজরাতে বলো, এই লোকটার মুখে ওপর ফোন কেটে দিল। বলে রাগে গজগজ করতে করতে খেয়াল করলো ফোনটা তন্ময় কাটেনি, বরং কেটে নিজের দিকে। ফোনের স্ক্রিনে লেখা ভেসে উঠল, ব্যালেন্স এক্সপায়ার্ড। বালের ব্যালেন্স এখানে শেষ হতে হলো। ধ্যাত। রাগে গালাগাল করে নিজ ফোনটা ছুঁড়ে দিল, মারল পাশে। ওদিকে মেহেরিশ আকস্মিকভাবে একচোট হেসে উঠল। সেই হাসির শব্দ ক্ষিপ্ত হলো আসবিয়া। তুই হাসছিস? আমার এই অবস্থা তোর হাসি পাচ্ছে? বলেই রাগে ক্ষোভে বিছানার উপর থেকে বালিশটা ছুঁড়ে মারল মেহেরিশের দিকে। বালিশ সজোরে এসে লাগলো মেহেরিশের গায়ে, কিন্তু তাতে হাসি থামল না ওর, বরং আরও জোরে হেসে উঠল সমস্ত চিন্তা ভুলে। সকালে সঠিক সময় দুজনে মিলে রেডি হয়ে পৌঁছলো কলেজে। কলেজে পৌঁছে এরা দুজনে যে যার মতো আলাদা কক্ষে ছুটে যায়। ক্লাসে ঢুকে মেহেদি সর্বপ্রথম চোখ বোলা পরিচিত একটা মুখ খুঁজতে। পুরো কক্ষে সেই মুখটি কোথায় খুঁজে না পেয়ে নিরাশ চিত্রে গিয়ে বসে ক্লাসের এক কোণায়। পরীক্ষা শুরু হয় ঠিক সময়। সবাই ব্যস্ত হয়ে পড়ে প্রশ্নপত্র উত্তর লিখতে। এর মাঝে রিয়া অনুপস্থিতিতে মেহেরিশ কিছুটা অবাক হয়ে পড়ে। পরীক্ষা শেষে হতে ক্লাস থেকে বেরিয়ে আসে মেহেরিশ। পরীক্ষা ততটা ভালো হয়নি তার, তবে এতটাও খারাপ হয়নি। উত্তর করতে পেরেছে, পাস নাম্বার উঠলেই হলো। আসবে বেরোয়নি এখনও। মেহেরিশ এসে দাঁড়ালো মেন গেটের সামনে। গেটের কাছে এসে দাঁড়াতে অমনি মেহেরিশের চোখে পড়ে তার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটার উপরে। সাদা টি শার্ট, চোখে সানগ্লাস, হালকা মেকআপ। দাঁড়িয়ে থাকা মেয়েটি চিনতে অসুবিধা হয়নি মেহেরিশের। মেয়েটা লিসা। অমনিতেই চোখাচোখি হয় দুজনের। হতেই লিসার ঠোঁটের এক টুকরো বিদ্রুপ হাসি ফুটে ওঠে। এগিয়ে আসে মেহেরিশের দিকে। মেহেরিশ কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। দৃষ্টি সরিয়ে নেয় সেখান থেকে, যেন সে দেখেনি লিসাকে আর না চিনছে। মোট কথা, সে এই মেয়েটার সঙ্গে কোনো কথা বলতে ইচ্ছুক নয় এই মুহূর্তে। লিসা এগিয়ে এসে কিছু বলতে যাবে, অমন সময় ঝড়ের বেগে এসে মেহেরিশের হাত টেনে সেখান থেকে নিয়ে যায় আসবিয়া। চল, এখানে দাঁড়ানোর দরকার নেই। মেহেরিশ একবার পেছনে তাকিয়ে আসবিয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় কলেজ থেকে। এভাবেই কেটে যায় আরেকটা দিন। আরেকটা দিনের ইতি ঘটলেই এরই মাঝে পূর্বের কোনো খোঁজ পাওয়া যায়নি, আর না লোকটা তার কোনো খোঁজ নিয়েছে। ইতিমধ্যে মেহেরিশ বাংলাদেশে যাওয়ার টিকিট কনফার্ম করে ফেলেছে। রাবেয়া বেগম জানিয়েছে মেহেরিশকে। মেহেরিশ সব সময় মতো নিঃশব্দে মেনে নিয়েছে। দুদিন পর মেহেরিশের ফ্লাইট, অথচ লোকটার কোনো খবর নেই। অন্য সময় হলে বোধহয় মেহেরিশ এত ভাবত না, মেনে নিত খালামুনির আদেশ নিষেধাজ্ঞার সমস্ত কিছু। তবে এইবার এই বিষয়টা সম্পূর্ণ পরিস্থিতি বিপরীত। যেখানে একই দেশে থাকার পর লোকটাকে মাত্র 2 দিন না দেখেই সে পাগল প্রায় অবস্থা, সেখানে ভিন্ন দেশ কিভাবে থাকবে সে লোকটাকে ছাড়া? ভাবতেই তো বুকটা মুচড়ে উঠল। পারবে না সে, কখনোই না।
মেহরিশ মন আজ খুব ভারী বিষণ্ণ। 3 দিন পার হয়ে গেছে, একটিবারও খোঁজ নেয়নি পূর্ব তার। না একটা ফোন, না একটা মেসেজ। আশফাকে কিছু না বলে মেহরিশ বের হয়েছে বাড়ির বাইরে। এই কয়েকদিনে শতবার ট্রাই করেছে ও পূর্বের কার সাথে কন্ট্যাক্ট করার, তবে লোকটার ফোন সেই যে প্রথম দিন থেকে বন্ধ। আসছে তো আসছে, আজব কোথায় হাওয়া হয়ে গেল হঠাৎ করে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব বাড়ি গিয়ে একবার দেখে আসবে। আশফাকে জানায়নি এই ব্যাপারে, বের হয়েছে একাই। বাড়ির বাইরে এসে রাস্তার মোড় ঘুরতেই হঠাৎ এর সামনে এসে দাঁড়ায় একটা গাড়ি। মেহরিশ হতচকায় পিছাতে নিল, চোখে পড়ে গাড়ি থেকে নেমে আসা মেয়েটির উপর। মেহরিশ এক ঝলকে চিনে ফেলে মেয়েটাকে। লিসা চোখ নামিয়ে অন্যদিকে পা বাড়াতে যাবে, অমনি লিসার সামনে এসে দাঁড়ালো ওর পথ আটকে। একটু কথা বলা যাবে? খুব জরুরি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মেহরিশ বিরক্ত হয়ে বলল, আমার সময় নেই, আমাকে যেতে দিন। সেটা তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট, একটু সময় দাও, তারপর চাইলেই চলে যেও। মেহরিশ থমকে দাঁড়ায় কিয়ৎক্ষণ। ঠিক আচ্ছা, কিন্তু দ্রুত বলো, যেতে হবে আমাকে আবার। লিসা চুপ করে থাকলো এক মুহূর্ত। মেহরিশ অধৈর্য হয়ে বলে উঠল, দেখুন যা বলা জলদি বলুন, আমার তাড়া আছে। পূর্বকে খুঁজতে যাচ্ছ, রাইট? মেহরিশ একটু পিছিয়ে যায় বিস্ময়, হতবিলুপ অক্ষিযুগল ফ্যাল ফ্যাল করে তাক করে বলে, আপনি কিভাবে জানলেন? আমি অনেক কিছুই জানি মেহরিশ, এমন কিছু যেগুলো তুমি কখনো জানো না। মানে কি বলতে চাইছেন আপনি? মানে হচ্ছে তুমি বিগত কিছুদিন ধরে পূর্বেকে খুঁজে চলছ, ফোন দিচ্ছ, তার খোঁজ নিচ্ছ, কিন্তু কোনো উত্তর পাচ্ছ না, তাই তো? মেহরিশ ধীরে মাথা নাড়ে, নিরুত্তর থেকে চেয়ে থাকে লিসার অভিমুখে। লিসা এবার খুব শান্ত গলায় বলে, আমি জানি পূর্ব এখন কোথায় আছে। মেহরিশ চোখ ছানা বড়া হয়ে যায় আশ্চর্যে। যাকে গত কিছুদিন যাবৎ হন্য হয়ে খুঁজেও খোঁজ পায়নি, তার অবস্থান সম্পর্কে জানতে আগ্রহী কণ্ঠে বলল তড়িঘড়ি করে, আপনি জানেন? তাহলে বলেন কোথায় আছে উনি। তুমি যাবে আমার সাথে? কোথায়? সেখানে যেখানে পূর্ব এখন আছে। আমি এই মুহূর্তে তোমাকে সেখানে নিয়ে যেতে পারি, যাবে? মেহরিশ বুকের ভিতর কাঁপন ধরল, চোখ সরু করে লিসার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কেন সাহায্য করছেন আমাকে? কারণ আমি তোমার ভালো চাই। ধরে নিতে পারো আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী। আর আমি কেন আপনাকে বিশ্বাস করতে যাব? সেটা তোমার ইচ্ছে। আমি তোমার ভালো চাই বিধায় বললাম। এখন বাকিটা তোমার ইচ্ছা, চাইলে যেতে পারো, না চাইলে জোর নেই। আমার তোমাকে সতর্ক করা দরকার ছিল, করে গেলাম, বাকিটা তোমার উপর ডিপেন্ড করছে। একটা নির্জন নিরিবিলি এলাকা, চতুর্দিকে শুধু নিস্তব্ধতা, কোথাও মানুষের শব্দ নেই, আর না তো নেই কোনো গাড়ির আওয়াজ। গোধূলি আবছা আলো দেখা যায় একটা পুরানো একতলা বাড়ি। বাড়িটার ভিতরে অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। এই বাড়ির একটা ছোট কক্ষে কোণে পড়ে আছে একটা মেয়ে, দুহাত পিছনে শক্ত করে বাঁধা মোটা দড়ি দিয়ে, মুখে লাগানো আঠালো জাতীয় কালো কসটেপের মতো কিছু একটা। মেয়েটার গায়ে ছেঁড়া ময়লা পোশাক, যেগুলো আবার ধুলো ছড়াছড়ি, মাথার চুল এলোমেলো, যেন বহুদিন ধরে এই জায়গায় আটকে আছে সে। চোখ দুটো ভয়ে ছটফট করছে। ঘরের দরজার পাশে ঝুলছে একটা মোটা তালা। দেওয়ালের কোণে রাখা একটা কাঠের চেয়ারে শুকনো শুকনো রক্তের ছোপ। হঠাৎ ঘরের দম বন্ধ করা নীরবতা ভেঙে ভারী একজোড়া পায়ের শব্দ এগিয়ে এসে মেয়েটার সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল এক আগন্তুক। আগন্তুকের পরনে কালো রেইনকোটের মতো কিছু একটা, চোখে অদ্ভুত এক নিঃশব্দ ক্রুরতা। এক হাতে ধরা ধারালো ছুরি, অন্য হাতে সে নিজেও কপালের সামনে ঝুলে পড়া চুলগুলো একটানে ছুঁড়ে দিল পিছনে। মেয়েটি আতঙ্কে দম বন্ধ করে তাকিয়ে রইল সে আগন্তুকের দিকে। চোখে ছোট ছোট দম কাঁপতে কাঁপতে মেয়েটি ছটফট করতে লাগলো। মুখে কষ্টিপ লেগে থাকা চিৎকার করতে না পারলে চোখ দুটো লুকিয়েছিল হিংস্রতার প্রতিরূপ।
লোকটি ঠান্ডা চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। আকস্মাৎ একটানে মুখে কষ্টিপ ছিঁড়ে হাতে নিয়ে নিল সেটা। এতই জোরে টান দিয়েছে যে মনে হচ্ছে মেয়েটার মুখের চামড়া যেন উঠে এসেছে। সেটাই সাথে লেগে ব্যথা গলা ফাটিয়ে চিৎকার করে বেরিয়ে এলো মেয়েটির কণ্ঠনালী হতে আর তখনই ঠোঁটে হালকা হাসি নিয়ে লোকটা মুখ ঝুঁকিয়ে তীব্র হুঁশিয়ারিতে বলল, হুশ, ডোন্ট মাইন্ড পেইন। হয় মাথায় সাউন্ড আর মেয়েদের চিল্লানিতে তো আরও বেশি। তবে আকস্মিক মেয়েটার চেহারা পরিবর্তন ঘটল হুট করে। এতক্ষণ ভয়ে সিটিয়ে থাকা মেয়েটি হঠাৎ করে তীব্র প্রতিবাদের গলা যথেষ্ট পরিমাণ তেজ নিয়ে বলল, অমানুষ সামনে থাকা অগন্তুক ফুঁসে উঠল, দাঁত খিচিয়ে গর্জন করল, আমাকে মিথ্যা বলে বাইরে এনে মারা প্ল্যান করেছিস? এই যে দেখ, মরিনি আমি, দিব্যি বেঁচে আছি, শ্বাস। মেয়েটা হঠাৎ করে ভয়ে মুখোশ ছিঁড়ে ফেলে। এক মুহূর্তে ঠান্ডা হেসে বলল, মারবি তুই? খুব শীঘ্রই মরবি। হাহাকারে কষ্টে ছটফট করতে করতে মরবি তুই। জানিস কত অপরাধের প্রাণ নিয়েছিস তুই? জানোয়ার, মানুষরূপী জানোয়ার তুই। বাহ, মুখে তো দেখি জবান ফুটেছে বেশ। তা কে মারবে আমাকে? তুই নাকি তোর সেই লুকিয়ে বিয়ে করার স্বামী, যাকে 2 মাস আগে আমি নিজ হাতে খুন করেছি? কি যেন নাম ছিল? ও হ্যাঁ, অর্ণব, রাইট? মেয়েটার চোখে এক মুহূর্তেই যন্ত্রণা ভেসে উঠল, চোখে জল টলমল করল, গলা শক্তি বিন্দুমাত্র কমল না। তুই নিজের মৃত্যু ডেকে এনেছিস। সবাই একটা না একটা উইক পয়েন্ট থাকে, আছে মেহেরিস। তাই তো। এক পলক থেমে মেয়েটার দিকে ফের বলল, আজ আমি মরবো এটা জানি, আমার মুক্তি নেই। তবে মরার আগে একটা কথা বলে যাচ্ছি, শোন। ওই রাতে মেহেরিসকে যারা কিডন্যাপ করেছিল তাদের ইনফরমেশন দিয়েছিলাম আমি। যারা ওকে সেন্সলেস করে তুলে নিয়ে গেছিল সেটা আমার প্ল্যান ছিল পুরোটাই। দুর্ভাগ্যবশত মেয়েটা বেঁচে গেছে তোর জন্য। এই কথা শোনা মাত্র পূর্ব যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেল। চোখ লাল হয়ে উঠল ওর এক ঝটকায়। গালে থাপ্পড় বসা মেয়েটার ঠোঁট ফেটে রক্ত গড়িয়ে পড়ল সাথে সাথে। তবু মেয়েটার চোখে ভয় নেই, কোনো আর্তনাদ নেই, উল্টো প্রতিহিংসা গর্জে উঠল বাঘিনীর মতো। পূর্ব ফুঁসতে ফুঁসতে বলল, শালি, একটা মাত্রই তো দুর্বলতা ছিল আমার, সেটাকে ছুঁতে হলো তোকে। তুই মেয়ে বলে তোকে মারতে আমার হাত কাঁপবে, এটা ভুলে ভাবিস না। বরং তুই মেয়ে বলে তোকে আমি খুব যত্নে মারবো, এমনভাবে মারবো যে একটা সময় তুই নিজে আমার কাছে মৃত্যু ভিক্ষা চাইবি। আমাকে মৃত্যু দিয়ে বাঁচিয়ে দাও প্লিজ। পূর্বের চোখে নেই কোনো, শুধু এক নির্মম নিষ্ঠুরতা। নিঃশব্দে মেয়েটার দিকে এগিয়ে গেল, হাতে ধরে চকচকে ছুরিটা যেন ওর আত্মার প্রতিচ্ছবি। হঠাৎই ঝুঁকে পড়ে মেয়েটার মুখের কাছে। একটি শক্তিপূর্ণ টানে মেয়েটা জিহ্বা বের করে আনে যতটুকু সম্ভব। তারপর নিঃসঙ্গভাবে ছুরি এক কোপে কেটে দেয় জিহ্বাটা। মুহূর্তে এক হাহাকার চাপার শব্দে দম বন্ধ, কান্না ছটফট করতে থাকে মেয়েটা। তবে আর চিৎকার করতে পারে না। গলা ফাটিয়ে চিৎকার করলে আর গলা দিয়ে শব্দ বেরোয় না। এরপর মেয়েটার ডান হাতটা নিজের শক্ত হাতে চেপে ধরে ও। খুব সন্তর্পণে এক এক করে হাতে এক একটা নখ তুলে ফেলে। ঠান্ডা মাথায় যেন ক্রোধ স্বাভাবিক কোনো কাজ করছে ও। প্রতিটি নখ টানতে টানতে উপভোগ করছে মেয়েটার কষ্ট। বুক ফেটে বেরিয়ে আসা নিঃশব্দে চিৎকার, আর্তনাদ। মেয়েটা ছটফট করছে, উড়াচ্ছে, কিন্তু কণ্ঠনালী নিস্তব্ধ। 2 হাতের নখ খুলে খুব যত্ন সহিত তুলে ফেলার পর এটা আসে পায়ের কাছে। প্রতিটি পায়ের আঙ্গুল কাটতে শুরু করে পূর্ব। মেয়েটাকে নির্বাক আর্তনাদ চারদিকে প্রতিধ্বনিতে তুলতে না পারলেও সে ব্যথা কম্পন যেন কাঁপিয়ে দেয় গোটা কক্ষ। হঠাৎ পূর্ব থেমে যায়। মেয়েটার কানে ফিসফিসে বলে, তোর চিৎকার শুনতে চাইনি বলেই তো চিপটা কেটে দিয়েছি, তারপরও এত সাউন্ড। এতপর মেয়েটার মেহেরিস দাঁড়িয়ে আছে দরজার সামনে, বিস্ময় চোখ দুটো ছানা পড়া। 2 হাতে মুখে চাপ দিয়ে সে থরথর করে কাঁপছে ও। চিৎকারের উৎস ধরে পূর্ব চোখ স্থির হলো মেয়েটার দিকে। এই মুহূর্তে এমন অনাকাঙ্ক্ষিতভাবে মেহেরি সেখানে দেখা কল্পনাও করেনি পূর্ব। হাতে ধরে থাকা তখনও সেই মেয়েটি ঘাড় থেকে তুলে আনা কাটা। এদিকে মেহেরিস এক পল তাকালো মেয়েটার নিথর হয়ে পড়ে থাকা শরীরটার দিকে, পরপর আবার তাকালো পূর্বের হাতে থাকা মাথার উপর। এই পৈশাচিক নির্যাতনের শিকার মেয়েটা আর কেউ নয়, তারই পরিচিত রিয়া।
পরিচিত মুখে সেই রক্তাক্ত বিকৃত রূপ দেখে মেহেরিসের বুক থেকে এক অনিয়ন্ত্রিত শ্বাস উঠে আসলো। হাঁপানি রোগীর মতো জোরে জোরে শ্বাস নিতে শুরু করলেও চোখ ছলছল করে উঠল মুহূর্তেই। পূর্বের হাত থেকে ছুরিটা পড়ে গিয়ে ঠন করে শব্দ হয়। এখনও মেহেরিসের দিকে তাকিয়ে পূর্ব, দুজনের চোখে বিস্ময়ের ছায়া। মুহূর্তে এভাবে এখানে মেহেরিস আকস্মিক উপস্থিত কোন অক্ষরে আশা করেনি পূর্ব। বাকরুদ্ধ দুজনে। মেহেরিস ঘন ঘন শ্বাস ফেলছে ভয়ে। কোনো রকম জিভের ডগা দিয়ে ঠোঁট ভিজে কাঁপা কাঁপা গলা আওড়ায়, আপনি আপনি রিয়া। পূর্বে উঠে দাঁড়ালো আলগোসে। মেহেরিসের কাছে আসার জন্য সামনের দিকে পা বাড়াতে পিছু হটে। মেহেরিস দু কদম পিছাতে পিছাতে বলে, কাছে আসবেন না, একদম কাছে আসবেন না বলে দিলাম। আমাকে মারবেন না। আমি 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 বলে পিছাতে লাগলো। জান কান কুলকুল, একদম ভয় পাস না, আমি কিছুই করব না তোকে। মেহের যান একটা বার শোন। না না, একদম কাছে আসবেন না। আপনি আমার কাছে আসবেন না বলে দিলাম। আমি কিছুই করিনি বলে মেহেরিস আর দাঁড়ালো না। আচানক দৌড় দিল সবেগে। নিজের প্রাণ বাঁচাতে এই মুহূর্তে দৌড়ে দেয় সবার ঊর্ধ্বে। ওদিকে পূর্বে আকস্মিক এমন কিছু ঘটনা ভরকালো। মেহেরিস পিছু পিছু সেও ছুটল। একটা সময় দৌড়ে বাড়ি থেকে বের হলো। আচানক পিছন থেকে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করলো। কয়েক কদম পিছিয়ে যায় পূর্ব। চোখ দুটো বন্ধ করে দাঁতে দাগ পিছনে ঘুরে তাকাতেই চোখে পড়ল হাতে লোহার রড নিয়ে দাঁড়িয়ে থাকা রিজভিতে। এমনিতে তার ছেলের হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। চোখ দুটো বন্ধ করে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো রিজভির উপর। তোর খেলা শেষ পূর্ব। রং টাইমে এন্ট্রি নিয়ে বিরাট বড় ভুল করেছিস বলে আচানক লাথি বসালো রিজভি বুকে। রিজভি ছিটকে পড়ল দূরে। উঠে এসে আবারও আঘাত বসালো চেষ্টা করলো রিজভি। মারামারি এক পর্যায়ে আহত হলো দুজনই। একটা সময় রিজভির ওপর ক্ষিপ্ত হয়ে বেদুমশে মারতে লাগলো পূর্ব। রিজভিকে আক্রমণ করার সুযোগ না দিয়ে একেধারে আঘাত করে গেল। লুটিয়ে পড়ল রিজভির মাটিতে। পূর্ব রিজভির হাতে থাকা সেই রড দিয়ে একের পর এক শরীরে আঘাত করে অবশেষে উঠে দাঁড়ালো। মনে পড়ল মেহেরিসের কথা। এতক্ষণ মেয়েটা ওর দৃষ্টি সীমানা বাইরে চলে গেছে। চারপাশে একবার চোখ বুলিয়ে সামনে থাকা বাইকটা উঠে বসলো ও মুহূর্তে গর্জন তুলে ফাঁকা রাস্তা ঝড়ের বেগে ছুটে চলো সামনে। মাথা চুয়ে চুয়ে রক্ত গড়িয়ে টুপটুপ করে পড়ছে চোখের পাতা বেয়ে। আস্তে আস্তে দৃষ্টি ওর আবছা হয়ে আসছে। ঘোলাটে লাগছে সামনের দৃশ্য। তবে এই মুহূর্তে সব কিছু উপেক্ষা করে ছুটে চলো মেয়েটা যে আটকাতে হবে। সামনে একটা বার ঘুরতে গিয়ে সামনের গাড়ি আলো চকচক পড়তে নিয়ন্ত্রণ হানায় পূর্ব। বাইক ছিটকে পড়ে রাস্তায়। পূর্বের শরীর বাইকে চাপা থেকে ছিটকে পড়ল অনেক দূরে। মাথা আছড়ে পড়ল পাথরের সাথে। কপাল ফেটে রক্ত গড়াতে থাকলো অজস্র ধারায়। বাইকের ধাতব অংশ কয়েক খণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো পুরো রাস্তা জুড়ে। তক্ত চোখে পাতা দুটো পুরোপুরি বন্ধ হয়ে আসে। একটা সময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল ধরণীর বুকে। নির্জন রাস্তা, শুধু পাশে জঙ্গলে কিছু পাখি ডানা ঝাপটি আতঙ্কে উড়ে যাওয়ার শব্দ ভেসে আসতে কানে। দূর থেকে প্রকৃতি বোধহয় মুমূর্ষ অবস্থায় গতিবেগ লক্ষ্য করে নিজে নিজে বিড়বিড় করে। আগুন জেলেও পুরালাম আমি, দিলাম তাতে ছাপ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ।